আজকে সিনেমাটার নাম হচ্ছে বিকি বিদ্যা কা বউবালা ভিডিও। কাহিনী শুরু হয় উত্তরপ্রদেশ ঋষিকেশ থেকে। তখনকার সময় স্মার্টফোন, ল্যাপটপ এত কিছু পপুলার ছিল না। তখনকার সময় বেশিরভাগই ডিভিডি ক্যাসেট চলতো। পরে আমরা দেখতে পাই ঋষিকেশের একদম লন্ডন টপ এক ছেলেকে, তার নাম হচ্ছে বিকি। বিকির কাজই হচ্ছে মেয়েদেরকে মেহেন্দি করানো, আর এটা তার প্রফেশনেও ভাবতে পারো, আর এটা তার কাজ হিসাবে নিতে পারো। আর বিকি আজকে যার বাড়িতে মেহেন্দি লাগানোর জন্য এসেছে, এটা তার প্রেমিকার বাড়ি। আর আজকে এখানে যার বিয়ে তার নাম হচ্ছে বিদ্যা। আর বিদ্যা আর বিকি তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তারা দুজন ছোটবেলা থেকে একজন একজনকে ভালোবাসে। বিকি আজকে এখানে এসেছে যে তার বিদ্যার বিয়েটা কিভাবে বন্ধ করবে। আজকে বিয়ের দিনই তার মনে হয়েছে, মানে এরকম একটা আলসি ছেলে। তারপরে বিকি আর বিদ্যা তারা ভাবতে শুরু করে যে এই বিয়েটা তারা কিভাবে বন্ধ করবে। তারপর বিকির মাথার মধ্যে একটা বুদ্ধি আসে যে তার হাতের মধ্যে মেহেন্দি এঁকে দেবে বিদ্যা। যখনই বিদ্যা তার যে স্বামী হবে বিয়ে করার পর তাকে গিয়ে হাত দেখাবে, তখন এই হাতের মধ্যে বিকির নাম লেখা থাকবে ছোট করে। তারপরে এখানে এসব বিষয় নিয়ে এখানে অনেক বড় এক তামাশা বসে যায়। আর তখনই পুরোহিত বলতে শুরু করে যে আজকে যদি বিদ্যার বিয়ে না হয়, বিদ্যার কোনো 2 বছরের মধ্যে মুহূর্তই থাকবে না, তাই জন্য এখানে আজকের দিনই তার বিয়ে করতে হবে। তখন সেই জায়গার মধ্যে বিকি এসে বলে যে আমার এলাকার মেয়েকে আমি বাঁচাবো বিয়ে করে। আর গ্রামের কেউই জানতো না যে এখানে বিকি আর বিদ্যা তারা দুজন একজনকে ভালোবাসে। তারপরে যে ছেলেটার সাথে বিদ্যার বিয়ে হতে যাচ্ছিল, সে ছেলেটা বিদ্যার হাতের মধ্যে মেহেন্দি দেখেই বলে যে বিকি আর বিদ্যার মধ্যে কিছু না কিছু চক্কর চলছে। তারপরে বিকি বিদ্যার শরীরের যত তিল আছে এগুলি গুনতে শুরু করে। তখন বিকি বলে যে বেশি কিছু না, 2-3 বার আমরা দুজন একসাথে ঘুমিয়েছি। তারপরে এই জায়গার মধ্যে বিকির দাদা বলে যে এসব কিছু তারা দুজন ক্লাস 5 থেকেই একসাথে বড় হয়েছে, তারা দুজন ছোটোবেলা থাকতে একসাথে শুয়েছে, এসব কথা বলছে। আর বিকি তুই কি এসব কথা বলছিস? তারপরে যে ছেলেটার সাথে বিদ্যার বিয়ে হতে যাচ্ছিল সেই ছেলেটার মনের মধ্যে সন্দেহ জাগে। তারপর ছেলেটাই বিয়েটা ভেঙে দেয়। তখন সেই জায়গার মধ্যে বিকি আর বিদ্যার বিয়ে হয়ে যায়। বিকির বাড়ির মধ্যে কেউই নেই, তার মা বাবা কেউই নেই, তার শুধু ঠাকুরদাদা আছে। আর বিকির ফ্যামিলি বলতে তার একটা ছোট ভাই আছে আর তার ঠাকুরদাদা আছে। আর বিকির ফ্যামিলি মানো কি খানদানি, তারা গরিব। বিকি তো কোনো কাজকর্ম কিছুই করে না, সে শুধু মেয়েদেরকে মেহেন্দি করে দেয়, এসবই তার কাজ। আর বিকির দাদা বলে যে আমার কাছে তো প্রচুর টাকা পয়সা আছে, আমি শুধু মানুষের থেকে ধার নেওয়ার এটাই শুধু বাকি আছে। মানে এটা দেখে বোঝা যায় যে তারা অনেক গরিব একটা ফ্যামিলি, মানে গরিব ফ্যামিলি নিজেকে নিজে মানতে চায় না তারা। পরে সেই জায়গার মধ্যে বিদ্যার মা বাবা রাজি ছিল না যে বিকির সাথে বিয়ে দেওয়ার জন্য। তখন বিকি গিয়ে বিদ্যার মা বাবাকে বোঝাতে শুরু করে যে মামি বাবা দেখো, আমাদের কাছে টাকা পয়সার অভাব নেই, আর আমি গ্রামের এতগুলি মেয়েদেরকে মেহেন্দি করে দিই, তাদেরকে গিয়েই জিজ্ঞাসা করো যে আমি কীরকম ছেলে। আর ওই জায়গার বিধায়ক আমার সাথে অনেক ভালো সম্পর্ক, ওই বিধায়কের কথা শুনি আমি এখন মেহেন্দি আর্টিস্ট হয়ে গেছি। তারপরে আমরা ওই জায়গার বিধায়ককে দেখি সজ্জনজি সবসময় তার শালার সাথে এইদিক ওদিক গিয়ে থাকে, আর তার শালা আর তার মধ্যে কোনো সময় বনে না, কারণ তার শালা যেদিকে যাবে সেদিকে ভিডিও ক্যামেরা এসব নিয়ে চলতে থাকে। তারপরে বিকি আর বিদ্যার বিয়ে হয়ে যায়। তারপর তারা একটা ঘরের মধ্যে চলে যায় বাসরাত কাটানোর জন্য, আর এসব কিছু বিধায়কজি অ্যারেঞ্জ করেছিল। তারপরে বিকি আর বিদ্যা তারা ডিসাইড করেছিল যে তারা প্রথম হানিমুন গোয়ার মধ্যে গিয়ে করবে। তারপরে বিকির শ্বশুর শাশুড়ি আর মা বাবা চাইছিল যে তারা বিষ্ণুদেবীর মন্দিরে গিয়ে আগে পুজো দিয়ে আসুক। তারপর তারা দুজন রাজি হয়ে যায় যে বিষ্ণুদেবীর মন্দিরে গিয়ে তারা পূজা দেবে। তারপর তাদের দুজনের জন্য তারা টিকিট কেটে নেয়। আর আপনারা কি ভেবেছেন যে তারা বিষ্ণুদেবী মন্দিরে গেছে ঘন্টা, তারা চলে গেছে গোয়ার মধ্যে। তারপরে তারা দুজন গোয়ার মধ্যে গিয়ে একটা রুমের মধ্যে চলে যায় যে তারা আজকে এখানে হানিমুন করবে। তারপরে বিকি বিদ্যাকে বলতে শুরু করে যে আমি একটা পেপারের মধ্যে পেয়েছি দেখো যে যে ইংরেজ লোকেরা আছে তারা যখন হানিমুন করতে আসে তারা এসবগুলি রেকর্ড করে রাখে। তারপর তারা এসবগুলি পরে চালিয়ে দেখে যে তারা কীরকম এখানে অ্যাকশন মুডে ছিল। আর দেখো, বিয়ের পর হতে পারে তুমি একটা অফিসের কাজের জন্য অনেক ব্যস্ত হয়ে গেছো, তোমার আমার মধ্যে অনেক লড়াই হয়ে যেতে পারে, তারপর অনেক কিছু একটা প্রবলেম আসতে পারে। তারপর আমরা দুজন যখন এই ভিডিওটা লাগিয়ে দেখব টিভির মধ্যে, তাহলে দুজনে আবার কানেকশনটা চলে আসবে। প্রথম তো বিদ্যা বারণ করে দেয় যে সে এসব কিছু করতে যায় না। তারপর বিদ্যা দেখে যে গোয়ার মধ্যে এদিক ওদিক ঘুরতে যায়, সেখানে দেখে যে গুলুগুলু করার মতন অনেক ফরেনাররা এখানে এসে ফটো তুলে কিস করে, এসব অনেক কিছু সে দেখে। তারপরে বিদ্যাও রাজি হয়ে যায়। তারপর দুজন একটা ক্যামেরা লাগিয়ে তারপর তারা গুলুগুলু করতে শুরু করে। পরে তারা দুজন যে গুলুগুলু করেছিল এটা পুরো ক্যাসেটের মধ্যে এসে পড়েছে। তারপর কিছুদিন যাওয়ার পর বিকি বিদ্যাকে বলে যে এই ক্যাসেটটা কি লাগিয়ে দেব। তখন বিদ্যা বলে যে আমাদের মধ্যে লড়াই কখন হলো,
আর আমি কোথাও অফিসে কি কাজে যাচ্ছি। তখন ভিকি বলে যে আমি না তোমাকে বলেছিলাম যে এখানে দুধের গ্লাস এনে রাখার জন্য, তাহলে কোথায়? তখন বিদ্যা বলে যে নিজে গিয়ে নিয়ে আস। তারপর ভিকি বলে যে আমাদের মধ্যে হয়ে গেল না এখন লড়াই। তারপর তারা আবার সে সিডিটা লাগিয়ে দেয়। তারপর সিডি লাগিয়ে থোড়ি দেখবে, তারপর আবার তারা গুলুগুলু করতে শুরু করে। আর করতে করতে তারা দুজন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ে। আর রাত্রিবেলা সে ঘরের মধ্যে আসে চোর, এসে সেই সিডি নিয়ে চলে যায়। তারপরের দিন সকালবেলায় ভিকি যখন বাইরে আসে, এসে শুনে যে কারোর বাড়ির দরজা খুলে নিয়ে চলে গেছে, কারোর বাড়ি ইলেকট্রিক জিনিস চুরি করে নিয়ে গেছে, কারোর বাড়ি গ্যাস নিয়ে চলে গেছে, কারোর বাড়ির বেডশিট নিয়ে চলে গেছে, মানে কারোর না কারোর বাড়ি থেকে কিছু না কিছু একটা চুরি করে নিয়ে গেছে। পরে আমরা ভিকির বোন চান্দাকে দেখি যে চান্দা আজ থেকে 6 জনের জন্য পালিয়ে বিয়ে করে নিয়েছে, কিন্তু সে কারোর সাথে গিয়ে সংসার করতে পারেনি। তারপর সে আবার এখানেই চলে আসে। আর তাকে নিয়ে দাদাজি অনেক একটা প্রবলেমের মধ্যে আছে। সে শুধু চায় এদিক ওদিক গিয়ে মানুষের সামনে ছেলেদের সঙ্গে প্রেম করার জন্য। আর তার একটা মেকআপ বক্স ছিল, সেই মেকআপ বক্সটাও চুরি হয়ে গেছে। তারপর সবাই গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করায়। তারপরে তাদের বাড়ির মধ্যে পুলিশ আসে, এসে বলে যে বাড়ি থেকে কি চুরি হয়েছে। আর তার বাড়ির কামবালি ভাইও বলতে শুরু করে যে বাড়ি থেকে কি চুরি হয়েছে। তখন সে পুলিশওয়ালা যখন তার বোন চান্দাকে দেখে সে এখানে পুরো ফিসলিয়ে যায়। এখানে ভিকির বোন চান্দা তো সে মানুষকে একটু ফাঁসে ফেলানোর জন্য অনেক কিছু আকর্ষণ করতে পারে। তারপর সে পুলিশওয়ালাটাকেও ফাঁসিয়ে নিয়েছে। তখন চান্দা বলে যে আমার একটা মেকআপ বক্স ছিল, আর এই মেকআপ বক্সটার মধ্যে অনেক দামি দামি মেকআপের জিনিস ছিল, এগুলি চুরি হয়ে গেছে। তারপরে সে পুলিশওয়ালা বলতে শুরু করে যে আপনার এই মেকআপ বক্স আমি খুঁজে এনে দেব, আর আপনাদের তো কারোরই কানুনের উপর বিশ্বাস নেই, সে বিশ্বাসটা আমি বানিয়ে দেব। তারপরে পুলিশ এসে যখন ভিকিকে জিজ্ঞাসা করে যে তোমার বাড়িতে কি চুরি হয়েছে, তখন ভিকি ক্যাসেটের কথা বলেনি, সে শুধু বলেছে যে আমার বাড়ি থেকে ডিভিডি চুরি হয়ে গেছে। তারপরে সে পুলিশ অফিসার ভাবতে শুরু করে যে কারোর বাড়ি থেকে বাচ্চাদের ছোট ব্যাগ চুরি করে নিয়েছে, কারোর বাড়ি থেকে ডিভিডি চুরি করে নিয়ে গেছে, কারোর বাড়ি থেকে মেকআপ বক্স চুরি করে নিয়েছে, কীরকম চুরিটা। তারপরে ভিকি এই ক্যাসেট নিয়ে ভাবতে ভাবতে তার মনটা এখানে অনেক এক চিন্তিতের মধ্যে পড়ে যায়। আর বিদ্যেও তার সাথে ঠিক করে কথা বলছিল না, কারণ এখানে ভিকিরই প্ল্যান ছিল যে এসবের ভিডিও করার জন্য। আর তাদের ইজ্জত এখন পুরো একদম খোলা আকাশের মধ্যে উঠছে। তারপর ভিকি পুরো ক্যাসেটের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে নতুন কি কোনো মালটাল এসেছে কিনা, মানে এরকম কোনো ভিডিও এসেছে কিনা। সে এসবগুলি পুরো কালেকশন করে সে একটা রুমের মধ্যে গিয়ে এসব লুকিয়ে দেখে থাকে। আর অন্য জায়গার মধ্যে আমরা পুলিশওয়ালাটাকে দেখি যে পুলিশওয়ালাটা এসব কিছু না খুঁজে সে চান্দার পিছনে লেগে আছে, যে চান্দাকে এখানে কি করে ফাঁসাবে আর তাকে কি করে বিয়ে করবে। পুলিশওয়ালাটা চান্দাকে নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করে। এখানে কিছুক্ষণের জন্য একটা গান বাজে, সে আবার বিয়ে করে নিচ্ছে, মানে এরকম অনেকগুলি সিন চলে পুলিশওয়ালাটার। অন্য জায়গার মধ্যে বিদ্যা তো ভিকির উপর অনেক রাগ হয়ে আছে, কারণ সে বারবার বলছিল যে ভিডিও করবে না। আর সেই জায়গার মধ্যে ভিকি আর বিদ্যার মধ্যে কোনো রকমই কথাবার্তা হচ্ছিল না। তারপর বিদ্যা তার বাবার বাড়ির মধ্যে চলে গেছে। তারপরে ভিকি আবার তার নিজের জীবনটা নিজে দিতে চলে যায়। তারপর বিদ্যা গিয়ে তাকে বাঁচায়। বিদ্যা বলে যে ঠিক আছে ছাড়ো, কারণ এখানে আমাদের দুজনেরই ভুল ছিল। তখন ভিকি বলে যে আমাদের ভাইরাল ভিডিও পুরো ঋষিকেশের মধ্যে ঘুমছে, যে কোথায় গিয়ে এটা পুরো খুলে যাবে, তারপর আমাদের পুরো মান সম্মান শেষ হয়ে যাবে। আর অন্য জায়গার মধ্যে সে পুলিশওয়ালাটা তো চান্দার পিছনেই লেগে আছে। তারপর এখান থেকে একজন ইন্সপেক্টর ভিকিকে বলে যে তোমার যদি নিজস্ব কোনো জিনিস তুমি হারিয়ে থাকো, তাহলে তুমি চলে যাও সেই চোর বাজারের মধ্যে। চোর বাজার একদম সকাল সকাল খুলে, এখানে তো পুলিশও যায় না। তারপরে ভিকি চলে যায় সে চোর বাজারের মধ্যে। চোর বাজারের মধ্যে গিয়ে দেখে যে তার ঘরের একটা জিনিসকে সে দেখতে পায়। তখন তাকে গিয়ে জিজ্ঞাসা করে দোকানদারকে যে এই জিনিসটা তোমার কাছে কোথায় থেকে এসেছে। তখন সেই দোকানদার বলে যে একজন চোর এসে এটাকে এখানে বিক্রি করে সে চলে গেছে। তারপর ভিকি তার নামে জিজ্ঞাসা করে, তখন সেই লোকটা বলে দেয় ওয়েলকাম রুমের মধ্যে থাকে, আর রুম নাম্বার হচ্ছে 105। আর ভিকি তো এখানে ভাবছিল যে পুলিশওয়ালাটাকে বলে কোনো লাভই নেই, কারণ পুলিশওয়ালাটা তার বোনের পিছনেই লেগে আছে। তারপরে সে চোরের বাড়ির মধ্যে যায়। তখন চোরের বাড়ির মধ্যে গিয়ে দেখে যে চোরের অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে পড়ে রয়েছে, চোরের অর্ধেক হাফ মার্ডার হয়ে আছে। তারপরে ভিকি ঘরের মধ্যে গিয়ে খুঁজতে শুরু করে যে তার ক্যাসেটটাকে। তখন সেই জায়গার মধ্যে ডিভিডিটা পায়, কিন্তু সে ক্যাসেটটা পায় না। তারপরে সেখানে আবার পুলিশওয়ালারা চলে যায়। তখন ঘরের ভিতরে তো ভিকি আছে। তখন ভিকি ঘরের থেকে মেয়েদের আওয়াজ দিয়ে বলে যে আমার কিছু লাগবে না। তখন পুলিশওয়ালা বলে যে এখানে আমরা রেড মারার জন্য এসেছি, এখানে অন্য কিছু নিতে আসিনি। ভিকি জ্বালানা দিয়ে বেরিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে পুলিশ তাকে ধরে এনে জেলের মধ্যে রেখে দেয়। তারপরে সেই জেলের মধ্যে
শেষে তার দাদাজিও আসে আর সেখানে বিধায়কজিও আসে। বিধায়কজি এসে পুলিশওয়ালাকে বলতে শুরু করে যে আমরা ভিকিকে চিনি, ভিকি কাউকে খুন করতেই পারে না। তখন পুলিশ বলে যে সে চোরকেও আমরা অনেকদিন ধরে জানি, আর চোরও তো চুরি করে সে হাফ মার্ডার হয়ে সে ঘরের মধ্যে পড়ে রয়েছিল, আর সেই চোরটা এখন কুমার মধ্যে আছে। সে যদি হুঁশে আসে তখনই আমরা বলতে পারবো যে ভিকি কি খুনটা করেছে নাকি। তারপরে সেখানে আমরা বিধায়কের শালাকে দেখি যে বিধায়কের শালার সাথে কথা বলছিল, আর বিধায়ক তার শালাকে অনেক বকা দিচ্ছিল যে তার গাড়িটা চুরি হয়ে গেছে, আর এই গাড়ির মধ্যে অনেক ক্যাসেট অবধি ছিল। এই ক্যাসেটগুলি অনেক ইম্পর্টেন্ট ছিল। তখন বিধায়ক তার শালাকে বলছিল যে তাড়াতাড়ি এই গাড়িটা খুঁজে বের করার জন্য, আর সঙ্গে ক্যাসেটগুলিও। তারপরে আমরা ভিকি দাদাজিকে দেখি যে রাত্রেবেলা সে ঠিক করে ঘুমাচ্ছিল না, রাত্রিবেলা এদিক ওদিক হাঁটতে শুরু করে, আর বাড়ির মধ্যে কামবাড়ি যে ভাইটা আছে ভাইয়ের উপর পড়তে শুরু করে, আর ভাইকে ঠিক করে টাকা অবধি দিচ্ছিল না। তখন ভাই বলতে শুরু করে যে তাকে যদি ঠিক করে টাকা পয়সা না দেয় তাহলে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর ভিকির বাড়ির মধ্যে দুটা টেলিফোন ছিল, দুটা টেলিফোন একটার মধ্যে কানেক্ট ছিল। দুটা ফোনে যদি কেউ উঠিয়ে নেয় তাহলে যে কথা বলছে তার কথা দুজনই শুনতে পারবে। তারপরে প্রথম একটা ফোন আসে, ফোনের মধ্যে এই ঋষিকেশের একজন ডনের ফোন আসে। শন বলতে শুরু করে যে তোমাদের যেন ভাইরাল ভিডিওর ক্যাসেটটা আমার কাছে এসে পড়েছে, আর তোমরা যদি এই ক্যাসেটটা চাও তাহলে শ্মশান ঘাটের মধ্যে রাত্রি 2টার সময় আসতে হবে। আর তখন দাদাজি ভাবতে শুরু করে যে হতে পারে যে দাদাদির এখানে ভিডিও হয়ে গেছে যে কামবালির সাথে সেখানে কিছু খারাপ কাজ করেছিল। তারপর এসব কথা শুনে দাদাজি আবার ঘরের মধ্যে বসে থাকে। তারপরে আবার ডনের কল আসে, আসার পর তখন সেই জায়গার মধ্যে চান্দাও কল উঠায়, আর এখানে বিদ্যেও কল উঠায়। তখন আবার তাদেরকে বলতে শুরু করে যে তোমাদেরকে না বলেছিলাম যে রাত্রিবেলা সেই শ্মশান ঘাটের মধ্যে আসার জন্য 2টার সময়। তারপর বিদ্যে আবার ভিকিকে বলে, আর অন্যদিকে চান্দা সে পুলিশ অফিসারটাকে বলে, কারণ সে যার কাছে এই ক্যাসেটটা লেগেছে সে গুন্ডারা তাদের কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছে, আর এখান থেকে দাদাজির কাছে এত টাকা পয়সা ছিল না যে সে টাকা পয়সা দিতে পারবে। তারপর দাদাজির কাছেও এত টাকা পয়সা ছিল না। তারপর দাদাজি কোথায় কোথায় থেকে মিলিয়ে কিছু কয়েন এনে তাকে দেয় যে গিয়ে সিডিটা নিয়ে আসার জন্য, সে যেতে পারবে না। এক জায়গার মধ্যে ভিকি ভাবছিল যে এই ক্যাসেটটা হতে পারে ভিকির, আর অন্য জায়গার মধ্যে দাদাজি ভাবছিল যে এই ক্যাসেটটা দাদাজির। তারপর ভিকি আর বিদ্যা তারা দুজন শ্মশান ঘাটের মধ্যে যায়। সেখানে গিয়ে তারা দুজন বলতে শুরু করে যে এখানে কি আমাদেরকে মারার জন্য ডেকেছে নাকি কি করবে, রাত্রি 2টার সময় কেন ডেকেছে, আর তারা যদি এই ক্যাসেটটা যদি ডুপ্লিকেট আরেকটা করে রাখে তাহলে কি হবে। আর অন্য জায়গার মধ্যে চান্দা সে চলে যায় তার আশিক পুলিশটাকে নিয়ে। যারা বলেছিল যে টাকা পয়সা আনার জন্য তারাও অনেক ভয় পাচ্ছে এই শ্মশানের মধ্যে আসার জন্য। তারপর সেই জায়গার মধ্যে আসে শ্মশান ঘাটের যে ভূত, তখন সেই জায়গার মধ্যে চলে আসে শ্মশান ঘাটের ভূত, মানে উল্টা পাও হাঁটছে, মানে যেরকম আমরা শ্রী মুভির মধ্যে দেখেছিলাম যে ও শ্রী কালকে আসবে। তারপর এখান থেকে তারা দুজন দৌড়াতে শুরু করে, আর ইন্সপেক্টর তার উপর গুলিয়ে চালায়। তারপর কোনোই কাজ হচ্ছিল না। তারপর সে কিডন্যাপার এখানে যে এসেছিল, সে কিডন্যাপার এখানে কোনো টাকা পয়সা না নিয়েই সে ক্যাসেটটা এখানে রেখে চলে যায়। তারপর তারা এখানে এই ক্যাসেটটা নিয়েই তারা বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পর দাদাজি বলে যে এই ক্যাসেটটা আমার। তখন সেই জায়গার মধ্যে ভিকি বলে যে এই ক্যাসেটটা আমাদের, আর এখানে ঘরের একটা ইজ্জতের সওয়াল আছে, তাই জন্য এই ক্যাসেটটা আমরা কাউকে দেখাতেও পারবো না। তারপর ভিকি আর বিদ্যা কনফার্ম হওয়ার জন্য যে এই ক্যাসেটটা কি সেই ক্যাসেটটা কি না, তারপর তারা ডিভিডির মধ্যে গিয়ে লাগিয়ে দেয়। লাগানোর পর তারা দেখে বিবাহর সোহাগরাতের এই ক্যাসেটই না, এই ক্যাসেটটা হচ্ছে যেদিন বিয়ে হয়েছিল সেই দিনের ক্যাসেট। সে যেন এখানে এই ভিডিও করেছিল, বিদ্যা এসব কিছু জানতো না। তারপর বিদ্যার মাথার মধ্যে অনেক রাগ আসে, সে ভিকিকে এখানে প্রচুর মারধর করতে শুরু করে। তখন বিদ্যা ভিকিকে বলে যে তুই আরও কোথায় কোথায় ভিডিও বানিয়ে রেখেছিস, তুই বলবি আমাকে। তখন ভিকি বলে যে এই ভিডিও আমি বানাইনি। তখন তারা জানে যে এই ভিডিও কে বানিয়েছে। তখন বিধায়কজি শালাকে গিয়ে ধরে আনে। তাকে ধরার সময় পুলিশ ইন্সপেক্টরকেও নিয়ে গিয়েছিল। তারপর চন্দ্র তো পুলিশওয়ালাকে বলেছিল যে তারও ক্যাসেট লুকিয়ে আছে। বিধায়কজি শালাকে নিয়ে প্রচুর মারধর করে। তখন বিধায়কজি শালা বলতে শুরু করে যে বিধায়কজি সবসময় আমার উপর এরকম অর্ডার দিয়ে থাকে যে মানুষের বিয়ের মধ্যে গিয়ে এরকম অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আর তাদের ভিডিওগুলি বানিয়ে রাখার জন্য। বিধায়কজি এসব ভিডিও বানিয়ে বাইরের কান্ট্রির মধ্যে সে বিক্রি করে দেয় আর অনেক টাকা অর্জন করে। আর তোমরা যেন ওই দিন সেই চোরটাকে ধরেছিলে, সেই চোরটাই এই ক্যাসেটটা চুরি করেছিল, কিন্তু ক্যাসেটটা এতটুকু কূপ দিয়ে কীভাবে এসেছে সেটা কিন্তু আমি জানি না। তারপরে সেখানে পুলিশওয়ালারা সবাই মিলে এখানে প্ল্যান করে যে সাপকে তো যেভাবে হোক ধরতে হবে। তারপর অন্য জায়গার মধ্যে বিধায়কজি আবার প্ল্যান করে যে আরেকজনের বিয়ে শাদী করার জন্য। আর সেই জায়গার মধ্যে দুবাইয়ের শেখ আসছিল যে এখান থেকে ক্যাসেট নিয়ে যাওয়ার জন্য। তারপর রাস্তা থেকেই পুলিশ তাকে উঠিয়ে নিয়ে জেলের মধ্যে রেখে দেয়।
তারপরে সেই বিয়ের মধ্যে বিকি আর বিদ্যা চলে যায় ডান্স করার জন্য। তারপর সেই জায়গার মধ্যে তারা জমিয়ে আনন্দ পাঠ করে। তারপর সেই জায়গার মধ্যে বিধায়কজি চলে আসে। বিধায়কজি এসে সে নতুন বউ আর জামাইকে বলে যে তোমাদের জন্য ঘর রেডি আছে, তোমরা গিয়ে ঘরের মধ্যে প্রথম রাত কাটাতে পারো। আর এই দিনই বিধায়কের মেয়েরও বিয়ে হচ্ছিল। তখন বিধায়কজি সে ভাবতে শুরু করে যে আমার মেয়েরও তো আজকে বিয়ে হবে, যদি মেয়েরও কোনো ক্যাসেট হয়ে যায় তাহলে তো এখানে পুরো মান সম্মান শেষ হয়ে যাবে। তখন বিকি বলে যে বিধায়কজি আপনিও আপনার মেয়ের রুমের মধ্যে গিয়ে আসতে পারেন, কারণ মেহেন্দি দিয়ে আমি প্রতিটি রুমের মধ্যে নাম্বার লিখে দিয়েছি। আর বিধায়কজি জানতো না যে তার মেয়ের ঘর কোনটা। পরে সেই জায়গার মধ্যে পুলিশ অফিসার এসে পড়েছিল। পুলিশ অফিসার এসে সে সিডিটা নিয়ে নেয়। সিডিটা নিয়ে এখানে পুরো প্লে করতে শুরু করে। তখন বিধায়কজি বারবার পুলিশ অফিসারকে বলছিল যে এই সিডিটা এখানে না লাগানোর জন্য। তারপর কারোর কথা না শুনেই পুলিশ এখানে সিডিটা লাগিয়ে দেয়। আর সেখানে দেখে যে বিধায়কজির মেয়ের ভিডিও করা আছে। তারপর বিধায়কজি পুলিশকে বারবার বলছিল যে এই ভিডিওটা না লাগানোর জন্য। তখন পুলিশ বিধায়কজিকে বলছে যে আপনার মেয়েটা এখন আপনি দেখতে পেরেছেন, কিন্তু এখানে যদি অন্য ঘরের কোনো মেয়ে থাকতো তাহলে তো কারোর না কারোর মেয়ে, কারোর না কারোর ছেলে, তাহলে ওদের কীরকম লাগে। তারপরে বিকি গিয়ে বিধায়ককে মারধর করতে শুরু করে। তখন বিকি বিধায়ককে বলে যে আপনি কিভাবে ভেবেছেন যে এখানে আমাদের মান সম্মান নিয়ে খেলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন, বাইরের আরব কান্ট্রির মধ্যে আপনি এগুলি বিক্রি করে দেবেন। আর আমাদেরও তো একটা সম্মান আছে, আর আমরাও একটা ভুল করেছি যে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ক্যাসেটটাও আপনি চুরি করে নিয়ে গেছেন। আমরা তখন অনেক রোমান্টিক সময় ছিলাম, তখন আমরা ভেবেছি যে ভিডিও করে রাখবো, কিন্তু তখন আমরা ভাবিনি যদি এটা অন্য কারোর হাতের মধ্যে লেগে যায় তাহলে কি হবে। তারপরে বিকি এখানে যতগুলি মহিলারা ছিল সবাইকে বলতে শুরু করে যে এখানে আপনি বিয়ে করার পর যে আপনার পার্টনারের সঙ্গে যে আপনার প্রাইভেট রিলেশন আছে সেটা কোনো সময় ভিডিও বা ফটো তুলে রাখবেন না, তাহলে কখন কি হয়ে যাবে আপনারাও জানবেন না। আপনার প্রাইভেট যদি মানুষের কাছে ছড়িয়ে যায় তাহলে পুরো মান সম্মান শেষ হয়ে যাবে। পরে আপনারা ভাববেন যে এখন আমরা সুসাইড করে মারা যাব। আর দেখেন আমাদের পুরো সোসাইটিটা এরকম যে কারোর ফ্যামিলির মধ্যে কিছু হলে অন্য ফ্যামিলিরা এসে অনেকখানি কথাবার্তি লাগায়, কিন্তু আমাদের এরকম ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে সেটা আপনারা ভেবেছেন? এই ভিডিওগুলি একজনের কাছ থেকে আরেকজনের কাছে শেয়ার হতে বেশি সময় লাগে না, এগুলি খুব খারাপ, তাই জন্য তাড়াতাড়ি শেয়ার হয়ে যায়। আর তাদের হাতে শুধু একটাই অপশন থাকে সুসাইড করার জন্য। অন্য জায়গার মধ্যে বিধায়ককে পুলিশ ইন্সপেক্টর জেলের মধ্যে রেখে দেয়। আর অন্যদিকে বিকি আর বিদ্যা তারা টেনশনে পড়ে যায় যে তাদের সিডি ক্যাসেট কোথায় আছে। তারা যে নিজস্ব একটা ভিডিও শ্যুট করেছিল তাদের তো সেই ভিডিওটা তারা পায়নি, তারা অন্য একটা ভিডিও পেয়েছে, তাহলে তাদের মেন ভিডিওটা কোথায় গিয়েছে। তারপরে বিকি আর বিদ্যা তারা টেনশনে পড়ে যায়, তারা যে নিজেরা ভিডিও একটা রেকর্ড করেছিল সেই সিডিটা তারা পায়নি, অন্য কিছুর সিডি তারা পেয়ে গেছে, অন্যদের সিডিও তারা পেয়ে গেছে, কিন্তু তাদের যে সিডিটা ছিল সেই সিডিটা এখনো অবধি পায়নি। তারপরে বিদ্যা একদিন ঘরের মধ্যে যখন কাজ করছিল সে দেখে যে বিট্টু একটা ক্যাসেট নিয়ে খেলছে, আর এই ক্যাসেটটার উপরে লেখা আছে মাতা জাগ্রাতের গান। তখনই বিদ্যা বুঝতে পারে যে ওই ক্যাসেটটা যে হারিয়েছিল সেই ক্যাসেটটাই এখানে পাওয়া গেছে। আর হতে পারে চোর যখন এই ক্যাসেটটা নিয়ে যাবে তখন তারা যেখানে উপরে ক্যাসেটটা রেখেছিল সে এখান থেকে ক্যাসেটটা নিচে পড়ে গেছিল। তারপরে বিদ্যা যখন বিট্টুর কাছ থেকে ক্যাসেটটা নিতে যায় তখন বিট্টু তো ছোট, বিট্টু গিয়ে ক্যাসেটটা ফেলে দেয়। তখন সবাই গিয়ে এই ক্যাসেটটাকে খুঁজতে শুরু করে। তারপরে এখানে পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের যদি এই কাহিনীটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবে।